शृण्वन्तु विश्वे अमृतस्य पुत्रः आजेधमानि दिव्यानि तस्थु वेदाहमेतं पुरुषं महन्तं आदित्यवर्णं तमसः परस्तात् तमेव विदित्ताति मृत्युमेति नान्यः पन्था विद्याते अयुनायो। তোমরা দিব্যধামবাসী অমৃতের পুত্র, অমৃতের সঙ্গীত তোমরাই শোনবার অধিকারী। সেই দিব্যধামের আলো আসে তমসার পরপার থেকে। অন্ধকার সত্য নয়, সত্য সেই জ্যোতি যা যুগে যুগে অন্ধকারকে বিদীর্ণ করে আসছে। আমারে তুমি করিবে ত্রাণ, এ নহে মোর প্রার্থনা, তরিতে পারি শকতি যেন হয়। ভক্তি দিয়ে সেই শক্তির আরাধনা এবং সেই শক্তিকে মানুষের শুভত্বের কাজে লাগানো, এই ব্রত বয়ে নিয়ে চলেন অ্যাস্ট্রোলজার, লাইফ কোচ এবং ফিলান্থ্রপিস্ট ডক্টর সোহিনী শাস্ত্রী। অসহায় এবং বিপন্ন মানুষের উপকারে তাঁর অর্জিত জ্যোতিষবিদ্যাকে ব্যবহার করে অসংখ্য মানুষের চোখের জল তিনি মুছিয়ে চলেছেন। তাদের বুকে সাহস এবং মুখে হাসি ফিরিয়ে দিচ্ছেন অবিরত। পুরস্কারের প্রাচুর্যে উজ্জ্বল তাঁর মুখ। দেশে এবং বিদেশে বহু বিদ্বজনের আশীর্বাদে সম্মানের শিখরে পৌঁছেছেন তিনি। যশস্বী এবং নক্ষত্রেরা তাই ভালো থাকার লক্ষ্যে বারবার খুঁজে নিয়েছেন সোহিনী নামক ধ্রুবতারাটিকে। জ্যোতিষবিদ্যার জ্ঞানকে পরোপকারে বিলিয়ে দেবার দর্শন নিয়ে লিখে চলেছেন একের পর এক বই। তার দর্শন প্রতিটি মানুষের জীবন ফুলের মতন। সেই ফুলের শত শত পাপড়িগুলিকে গন্ধে বর্ণে সেই ফুলগুলিকে ফুটিয়ে তোলার জন্য তার হাতটি সবসময় বাড়ানো থাকবে। যে হাতের আঙুলগুলি শক্ত করে ধরে মানুষ নিশ্চিন্তে সত্যকে অবলম্বন করবে, আলোককে গ্রহণ করবে, অমৃতকে বরণ করবে। असत मा सद्गमया तमस मा জ্যোতির্গময়া। নমস্কার। নতুন বছরের নতুন সম্ভাবনা, নতুন পক্ষ, নতুন সময় নিয়ে আবার নতুন এক নক্ষত্রের খোঁজে হাজির আমি সুজয় প্রসাদ। আপনাদের প্রত্যেককে হ্যাপি নিউ ইয়ার এবং নতুন বছরের অনেক শুভেচ্ছা, ভালোবাসা ও শুভকামনা নিয়ে শুরু করছি আজকের এই নতুন বছরের নতুন নক্ষত্রের খোঁজের এপিসোড। আসলে আমাদের জীবনে এই নতুন বছরে যে প্রস্তুতি, যে সম্ভাবনা, যে আশা, নিরাশাও বটে খানিকটা মাঝে মাঝে, এই আলো অন্ধকারের যে চলন, সেটা নিয়ে আমরা অনেক সময় খুব বিচলিত হয়ে থাকি, উদ্বিগ্ন হই। আর তারপরে আমরা ভাবি যে কোনো ভণ্ড মানুষের বা প্রতারকের পাল্লায় পড়বো না তো। আসলে কি জানেন তো, এই যে জ্যোতিষ চর্চা যারা করেন, একটা 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 ফরম্যাটে ফেলে দেওয়া হয় তাদের। কিন্তু আমরা আজকের যাকে নিয়ে কথা বলবো বা যার কাছে, যার আশ্রয় এসেছি, আশ্রয় শব্দটা আমার বড় প্রিয়। আমি মাঝে মাঝেই আমার শিল্পের মধ্যেও আশ্রয় খুঁজি, বন্ধুদের মধ্যে তো খুঁজি। ভালোবাসার এবং বিশ্বাসের থেকে পরম আশ্রয় কী আর হতে পারে আমার জানা নেই। তাই বারবার আমি সোহিনীর কাছে আসি, যিনি এই দেশের শুধুমাত্র একজন প্রথম 10 জনের ওই সারির অগ্রগণ্য জ্যোতিষচর্চাবিদ নন, যিনি শুধুমাত্র গিনেস বুক অফ রেকর্ডসের একজন হোল্ডার নন, যিনি একজন লাইফ কোচ শুধু নন, তিনি এমন একজন মানুষ যিনি মানুষের ভাগ্য নির্ধারণ করেন বিজ্ঞানসম্মত উপায়ে। আর আজকে আমার আনন্দের শেষ নেই, কারণ আমার পাশে যে বসে আছে তিনি ভাবেন যে তার সম্পর্কে আমি ভীষণ বায়াসড, কিন্তু কি করবো বলুন, গুণের ব্যাপারে, গুণী মানুষের ব্যাপারে তো একটু বায়াসড হতেই হবে, এবং সেটা আদৃত, আমার কাছে পরমভাবে আদৃত। আমাদের সঙ্গে রয়েছেন জনপ্রিয় অভিনেত্রী স্নেহা চ্যাটার্জি এবং অবশ্যই ডক্টর সোহিনী শাস্ত্রী। সোহিনী, তোমাকে নতুন বছরের শুভেচ্ছা। স্নেহা, তোকে অনেক অনেক শুভেচ্ছা। তোমাদের অনেক শুভেচ্ছা। কিরকম? হ্যাঁ, হ্যাপি নিউ ইয়ার, খুব ভালো কাটুক নতুন বছর। স্নেহা খুব মিষ্টি দেখাচ্ছে, থ্যাংক ইউ সো মাচ। তো জ্যাকেটটা খুব সুন্দর, তোর ফেভারিট? আচ্ছা সোহিনী, আমি একটা আসলে প্রশ্ন ঠিক না,
নতুন বছরের নতুন নক্ষত্রের খোঁজে নতুন নক্ষত্রকে নিয়ে আমরা হাজির, তার কাছে যাব। শুধু একটা জিনিস তোমার কাছে জানতে চাইবো প্রথমেই, যে এই যে আমাদের নতুন বছর এই 2024, তোমার কাছে নানান প্রশ্নের ভিড় আসবে। ইনফ্যাক্ট আপনারা যারা এই এপিসোড দেখছেন তাদের কাছে অনুরোধ, আপনাদের কমেন্ট বক্সে কিন্তু আপনাদের যদি কোনো প্রস্তাবনা বা যদি কোনো প্রশ্ন থাকে যা সোহিনী উত্তর দিতে পারেন, আমাদের অবশ্যই পাঠাবেন, কারণ সেটা পেলে আমরা জানতে পারবো যে এই নক্ষত্রের খোঁজে ঠিক পথে আমরা হাঁটছি কিনা। আপনারাই আমাদের সহায়ক সেভাবে দেখতে গেলে। 2024-এর প্রস্তুতি তোমার কাছে কেমন ভাগ্য নির্ধারণের ক্ষেত্রে, সেটা যদি প্রথমে একটু বলো। দেখো 2024টা সুজয় মানে এমন একটা বছর, মানে এই বছরে যেমন অনেক কিছু ভালো আছে, আবার অনেক কিছু সমস্যাও কিন্তু আছে। কারণ 2024টা যেহেতু শনির সংখ্যা 8, মানে 2024 আমরা যদি হিসাব করি তাহলে এটা হচ্ছে সংখ্যা 8 নিউমেরোলজিক্যালি। এবার 8 সংখ্যার মেইন প্ল্যানেট হচ্ছেন স্যাটার্ন, শনি, এবং এই শনি হচ্ছে খুব জাজমেন্টাল প্ল্যানেট। এবং শনির বছর যখন আসবে তখন সব রকমই, মানে মানুষের লাইফের ভালো যেমন কিছু হবে, মানে যারা অ্যাকচুয়ালি যখন শনির ইয়ার আসে তখন কিন্তু মানুষ কি কর্ম করছে, যদি কোনো মানুষ অনেস্ট থাকে, ভালো কাজ করে, সে কিন্তু ভালো ফল পাবে। আর যদি ডিসঅনেস্ট কেউ থাকে তার কিন্তু এই বছরটা কপালে দুঃখ আছে। শুনে নিয়েছেন তো, খবরদার কোনো অসৎ ফাঁদে পা দেবেন না। আমাদের মা জননী কিন্তু বলে দিয়েছেন একদম পরিষ্কার কথা। থ্যাংক ইউ, খুব প্রিসাইজলি তুমি আমাদের বলে দিলে, মানে আমরা একটা নতুন উদ্দীপনা নিয়ে শুরু করতে পারি। আর যেটা স্নেহার কাছে জানতে চাইবো সেটা হচ্ছে যে তোর নতুন বছরের ওই টিপিক্যাল রেজলিউশন নয়, তবে তোর কাজের তো একটা নিজস্ব অভিযাত্রা আছে, যেটাকে আমরা পোশাকি ভাষায় জার্নি বলে থাকি। আমার খুব খারাপ লাগে জার্নি শব্দটা, আর ভাল লাগে না, কারণ আমাদের জার্নিগুলো খুব ব্যক্তিগত। ওটা সবসময় সবকিছু নির্ধারক হতে পারে না, নির্ণায়ক হতে পারে না। মানে কাজটা তো আর নির্ণায়ক নয় সবকিছু, তবু কাজ আমাদের পরিচিতি। এবং তুই কি চমৎকার একজন অভিনেত্রী, এবং আমি কখনো খারাপ বলতে পারি না তোর সম্পর্কে, কিন্তু আমার না মানুষ স্নেহা চ্যাটার্জিকে সেভাবে চেনাই হয়নি, তোর মানে তোদের দেখা সাক্ষাৎই হয়নি, একদমই হয়নি, which means we should meet more often. হ্যাঁ, কিন্তু থ্যাংক ইউ দিদি, আপনি সুযোগ করে দিলেন আপনার প্ল্যাটফর্মের মাধ্যমে আমাদের সকলের দেখা হলো, সুজয়ের সাথে সত্যি দেখা হলো, আপনার সাথে আলাপ হলো একদম। এবং আমারও খুব ভালো লাগছে স্নেহা যে তুমি আমাদের নক্ষত্রের খোঁজে এসছো। তো আজকের নক্ষত্র তুমি, তো আজকে তোমার ব্যাপারে অনেক কিছু আলোচনা আমরা করব, জানবো। যাই হোক, আমি এবং সুজয় খুব খুশি তোমাকে। একদম, আমরা ভীষণ খুশি। তুই যদি একটু মানুষ স্নেহা চ্যাটার্জির সম্পর্কে আমাদের একটু বলিস, মানে তার জীবনের গতিপথ, আর এই বিশেষ করে যদি তুই একটা জায়গায় এসে পৌঁছস যেখানে আমরা জ্যোতিষবিদ্যার বিশ্বাস অবিশ্বাসের ব্যাপারটা নিয়ে যদি তুই একটু আমাদের বলিস। আমি কি করে বলি, আমি খুবই মানে আমি খুবই এমনিতে খুব লাইট, আমি খুব ফুরফুরে, মানে স্নেহা খুব ফুরফুরে ইজ দ্য ওয়ার্ড, ফুরফুরে ইজ দ্য ওয়ার্ড যেটা আমাকে ডেসক্রাইব করতে পারে। আমি খুবই ফুরফুরে থাকতে ভালোবাসি। হ্যাঁ, কিন্তু হ্যাঁ, যখন একটা চাপ আসে, কোনো কিছু সমস্যা আসে, সেটা আমাকে জাঁকিয়েও ধরে। সেটা নয় যে আমি পুরো জিনিসটাকে ওইটাকে ফুরফুর করে উড়িয়ে দিতে পারি, সেটা আমি পারি না। তখন সেটা হয়তো 3-4 দিন 5 দিন 7 দিন আমাকে একদম পুরো মাথার মধ্যে চেপে থাকে, যতক্ষণ না আমি ওটা কোনো সলভ বার করতে পারি। হ্যাঁ, সেটা আমার ওটা আছে। You possibly also like to address the elephants in the room. সামনে গিয়ে দাঁড়াস। হ্যাঁ, সেটা আমি করি। আর আমি প্রচন্ড জেদি, সেই জেদটা আমাকে অনেক সময় ভালোও করেছে। আমার এই প্রফেশনে এই জায়গায় আসাটাও সেটা জেদেরই জন্য। আমার জেদ যে করেই, মানে আমি কাজের মাধ্যমেই করে দেখাবো, এটা আমার জেদ ছিল, যে আমি যেটুকুই এগোই বা পিছোই বা যেখানেই গিয়ে দাঁড়াই যাই করি না কেন, সেটা আমি কাজটা করতেই গিয়ে করবো, এটা আমার জেদ ছিল। নাহলে আই ওয়াজ মানে মোটামুটি গুড ইন একাডেমিক্স। আমার মার তো খুব ইচ্ছে ছিল একাডেমিক্স পারসিউ করি, কিন্তু আমি সেটা ছেড়ে, ওটা আমার ভালো লাগা ছিল না, ওটা ছেড়ে আমি যখন এরকম একটা ইনসিকিউর প্রফেশনে ঝাঁপ দিলাম, তখন বাড়িতে বিশেষ করে মা ভীষণই অ্যাংজাইটি, মানে কি হবে, এটা কি হলো, একটা সিকিউর জীবন ছেড়ে। তো কিন্তু আমার সোশিওলজি নিয়ে পড়াশোনা করেছি সেন্ট জেভিয়ার্সে, তো কিন্তু তারপরে এটা আমার জেদের জন্য অনেক সময় খারাপ কিছুও হয়, মানে কোনো কিছু হয়তো বিশেষ করে সম্পর্কের জায়গাতে তো এদিক ওদিক হয়ে যাই, কিন্তু কিছু করার নেই। আমি জেদি, আমি সত্যিই খুব জেদি, বি ইট গুড বি ইট ব্যাড, আই ডোন্ট নো, বাট আমি জেদি।
আর আমি খুবই একটু পরিবার ঘেঁষা দেন বন্ধু ঘেঁষা, মানে আমি একটু পরিবার ঘেঁষা, ইউ আর ভেরি মাচ ফ্যামিলিয়ার, ফ্যামিলি ওরিয়েন্টেড, আমি একটু বেশি। সেটার জন্য আমার বন্ধুরা যারা আমার সাথে এখন অব্দি সম্পর্ক রেখেছে তাদেরকে আমি সিরিয়াসলি থ্যাংক ইউ বলতে চাই যে তারা আমার সাথে সম্পর্ক রেখেছে এখনো। আমার জীবনে বন্ধুরা আছে, কিন্তু বন্ধুদের সাথে আমার দেখাও হয়, কথাও হয়, ফোনে হোয়াটসঅ্যাপে যাদের সাথে যেরকম ভাবে যোগাযোগ রাখার আমি কিন্তু যোগাযোগ রাখি। কিন্তু যদি when it comes between ধরো একদিন একটা অনুষ্ঠানে যেটা ফ্যামিলির বা বন্ধুদের, সেটা যদি খুব ঘনিষ্ঠ বন্ধু হয় আই উইল চুজ ফ্যামিলি, এইটা আমার আছে। আমি মোটামুটি এরকম। আর হ্যাঁ, এখন কাজ আমার জন্য ইম্পর্টেন্ট সুজয়দা, কাজ আমার জন্য ডেফিনেটলি ইম্পর্টেন্ট। কাজ আমার পরিচিতি দিয়েছে, কাজ আমার প্রফেশন, আমার রোজগারের জায়গা, এটাকে আমি আত্মস্থ সম্মান করি। কিন্তু কাজের সঙ্গে সঙ্গে আমার ব্যক্তিগত জীবন আমার কাছে ইকুয়ালি ইম্পর্টেন্ট। অনেকের কাছে এটা হয় বা অনেকে এটা বলেন যে কাজটাই থেকে যাবে, তাই কাজের জন্য অনেকেই ওয়ার্কাহলিক হন। আমার সেটা নিয়ে কোনো মনে হয় না যে ওটা ভুল কিছু, কিন্তু মাই পাথ ইজ নট দ্যাট। আমার জীবন প্রফেশনালিও যেরকম ভাবে এগোয় ততটাই ইম্পর্টেন্টলি পার্সোনালিও এগোয়। এই ব্যক্তিগত আর পেশাদার যে জীবনটা, এটার মাঝখানে দাঁড়িয়ে কখনো জ্যোতিষবিদ্যার সম্মুখীন হয়েছিস? হ্যাঁ, মানে আমি ছোটবেলা থেকে, আমি তো আর জিনিসটা জেনে বড় হইনি, মা প্রথমেই মা, হ্যাঁ প্রথমেই মা, আমাদের জীবনেও মা, মানে ফার্স্ট মাই প্রথম যে এটা পড়তে হবে, হ্যাঁ এটা পড়তে হবে, দেখানো হলো পড়তে হবে, এটা করতে হবে। তো যেটা ছোট ছোট থেকেই আমাকে আমার মা যেখানে যেখানে নিয়ে গেছেন বা বাড়িতে যারা এসছে দেখেছে, সবাই একটাই কথা ছোট থেকেই বলেছিল, ও কিন্তু কোনো ক্রিয়েটিভ কিছুতেই এগোবে। সেটা কিন্তু মিলেছে, যে আমাকে সকলেই বলেছিলেন যে ও কোনো ক্রিয়েটিভ বা এরকম কিছু প্রফেশনই, অল্টারনেটিভ প্রফেশনই হবে, ওর কিন্তু কোনোদিনই একাডেমিস চাকরি এসব হবে না। হলে কিন্তু ওটা বেটার হবে, কিন্তু ওটা হবে না, ওটাও কোনোদিনই পারসিউ করবে না। তো সেটা আমার ছোট থেকেই শুনে বড় হওয়া। আমি যে কজনের কাছে মা নিয়ে দেখিয়েছেন বা বাড়িতে কেউ হয়তো এসছে যিনি জ্যোতিষচর্চা করেন বা অনেকে হয়তো শখেও করে, পড়াশোনা করে, তো যা এটা দেখে দাও তো এরকম বলেছে, তো সবাই আমাকে এইটা বলেছিলেন, সেটা আছে। কিন্তু যেটা আমি আবার এটাও ছোট থেকে শুনে বড় হয়েছি যে আমার স্যাটার্নের খুব খারাপ অবস্থা, মানে আমি শনিবারে জন্মেছি। আমিও তো তাই। হ্যাঁ, আমি শনিবারে জন্মেছি, আমার সব লাস্ট মোমেন্টে হওয়া কাজ হয় না, সেটা ছোট থেকেই হয়েছে। হ্যাঁ, ছোট থেকে হয়েছে, মানে সেটা ছোটখাটো ব্যাপার থেকে শুরু করে বড় রেজাল্ট অব্দি সবটাই ওরম ভাবে হয়েছে আর কি। মানে নয় কান ঘেঁষে বেরিয়ে গেল বা হলো না, মানে হয়ে হলো না, এটা তো বহুবার প্রফেশনালি এসে তো অগুন্তিবার হয়েছে। যে কাজটা তোর করার কথা সেটা আর করলি না, অন্য কেউ করলো, তারপর লাস্ট মোমেন্টে ক্যান্সেল হলো, মানে সেসব নানান রকম যায়। সেটা তো মানে কিছুটা প্রফেশনাল অঙ্গ, এটা তো হয়েই থাকে। প্লাস এটা আমার সাথে আমি দেখেছি হয় কোনো রেজাল্ট, হয়তো ধরো আমার ক্লাস 10-এ হলো, 4টে লেটার হলো, স্টার হলো, এইচএসএল তাই হলো, গ্রাজুয়েশনে ইট ওয়াজ ফর 0.2% আমার সেকেন্ড ডিভিশন হলো, আমার এইচএসএ সেকেন্ড ডিভিশন হয়েছিল। মানে এটা, এবং ওইটুকু মার্জিনালি আমার, মানে এরকমই হয়। মানে এটা আমি হয়তো একটা এক্সাম্পল দিলাম, কিন্তু আমার বেশিরভাগ সেটা মানে একাডেমিক্স বলো বা ক্যারিয়ার বলো বা পার্সোনাল বলো, সবটাই ওরকম একটা লাস্ট মোমেন্ট একটা ওরকম হয়ে গিয়ে ব্যাপারটা ঘেটে যায়। তো যাই হোক, এনিওয়ে এবার আমি যখন কলেজের পরে এই প্রফেশনে সবে একটু কাজ করা শুরু করেছি, তখন একদিন বোধহয় মেকআপ রুম, আমার মনে আছে খুব আলোচনা হচ্ছিল এসব নিয়ে, অ্যাস্ট্রোলজি নিয়ে। তখন আমাকে একজন বললো যে আমার একজন পরিচিত আছে, আমি তার কাছে গেলাম, ওখানে নীলা দিলেন। দিস ইজ ওয়ান ইনসিডেন্ট দ্যাট আই রিমেম্বার থ্রু আউট মাই লাইফ। আমার নীলা দিলেন, হ্যাঁ। সেই নীলাটা তো একটু মানে বালিশের তলায় রেখে বলতে বলে, মানে একটু টেস্ট করে নেওয়া হয়। তো প্রথম কথা উনি আমাকে ডান হাতে নীলা পড়তে বলেন। আমি তখন শুনেছিলাম ডান হাতে নাকি নীলা পড়তে নেই, তো ডান হাতে মিডিল ফিঙ্গার নীলা পড়তে বলেছে, ইন্দ্রনীলা। এবার ওটা বালিশের তলায় নিয়ে শুয়েছিলাম সুজয়দা, দ্য সেকেন্ড ডে প্রবাবলি অর দ্য থার্ড ডে, আমি সেটা মনে করতে পারছি। আমার ঘুমটা ভেঙেই ছিল মাঝরাতে 2-2-2:30 নাগাদ, যে মা আমার নীলাটা হারিয়ে গেছে। এটা বলে আমি ঘুম থেকে উঠেছিলাম। ইটস এ ভেরি ট্রু ইনসিডেন্ট দ্যাট আই রিমেম্বার। আমি ওটা বলেই ঘুম থেকে উঠেছিলাম। আমার ঘুমের চোখটা খুললো, মাকে বললাম মা নীলাটা আমার হারিয়ে গেছে। মা বলছে অসম্ভব, বালিশের নিচেই আছে। তুই বালিশে মাথা দিয়ে শুয়েছিস, কোথায় যাবে নীলা? লাইট জ্বালানো হলো, সত্যি বালিশের তলায় নীলা ছিল না। পুরো খাট খোঁজা হলো, খাটের একটা খাঁজে গুঁজে পড়েছিল। কিন্তু তারপর ওটা তুলে যখন আমি আবার আংটি করে পড়া শুরু করলাম, দ্যাট স্টেইড উইথ মি। তারপরে সুবর্ণলতা হলো, সুবর্ণলতা চেঞ্জ মাই, কিন্তু নীলা আমার খুব পজিটিভলি আমাকে এগিয়ে নিয়ে গেছে। এই প্রসঙ্গে যাই, দুটো দিক আছে শুনি। একটা হচ্ছে যে ও যেটা বললো, এটা আমারও একই সমস্যা। আমরা দুজনেই স্যাটারডে বর্ন, আমাদের অনেক কাজ শেষ মুহূর্তে এসে হয় না। হ্যাঁ,
আর আরেকটা তো জিজ্ঞেস করবো নীলার ব্যবহার, সেটা অনেকেরই প্রশ্ন থাকে যে কিভাবে নীলার ব্যবহার করা যায়। স্যুট করে না বলে। হ্যাঁ, নীলা স্যুট করে না, তার কারণটা হচ্ছে যদি কারো জন্মছকে শনির প্লেসমেন্ট যদি ভালো থাকে তাহলে কিন্তু তার নীলা স্যুট করবে, আর যদি প্লেসমেন্ট খারাপ থাকে তাহলে তার নীলা স্যুট করবে না। মানে এটাও ডিপেন্ড করছে যে শনির প্লেসমেন্টের উপর। তোমার ইন্ডিভিজুয়াল হরোস্কোপে শনি কোন জায়গায় আছে, স্যাটার্নের পজিশনের উপর ডিপেন্ড করছে। আচ্ছা, হ্যাঁ, কিন্তু তাহলে যদি সেটাই হয়, নীলার ব্যাপারটা আমরা জানলাম। ও যেটা বললো যে এই যে কাজ হয়েও হয় না, মানে এটা কেন হয়, এটা কি কোনোভাবে আমরা একটু দেখতে পারি, কন্ট্রোল করা যায় বা স্যাটার্নের দেখো প্রভাব? একটা জিনিস বলি সুজয়, সবকিছুই কিন্তু পৃথিবীতে কন্ট্রোল করা সম্ভব। আচ্ছা, সেটা ডিপেন্ড করছে বিচারের উপর। আচ্ছা, হরোস্কোপ যদি সুন্দরভাবে বিচার করা যায় তাহলে তোমার কি বাধা রয়েছে, তোমার হরোস্কোপে কি সমস্যা রয়েছে, শুধু যে ডিউ টু স্যাটার্ন আমি সবসময় বাধা পাচ্ছি, অবস্ট্রাকশন পাচ্ছি, তার কিন্তু মানে না। হতে পারে তোমার হরোস্কোপে হয়তো আদার্স প্ল্যানেট ডিস্টার্ব আছে, বা তোমার খারাপ কোনো যোগ আছে যে কারণের জন্য ইউ আর গেটিং অবস্ট্রাকশন, মানে এভরি টাইম যখন তুমি কিছু ভালো কাজ করতে যাচ্ছ, তো সেইটা কিন্তু তোমার হরোস্কোপ কথা বলবে, তোমার হরোস্কোপটা দেখতে হবে। তবে হ্যাঁ, শনি একটা মানে অ্যাকচুয়ালি শনি তো হচ্ছেন কর্মকারক গ্রহ। আমরা লাইফে আমরা যদি পুরো হরোস্কোপটা দেখি কালপুরুষ চক্রে, তাহলে আমাদের হচ্ছে 12টা রাশি, 12টা রাশি 12টা ঘর, 12টা ঘরের মধ্যে দশম ঘরটা হচ্ছে কিন্তু শনির ঘর। মানে মেষ রাশিকে যদি আমরা প্রথম ঘর ধরি তাহলে দশম ভাব হচ্ছে মকর রাশি। এবং আমাদের মানুষের প্রত্যেকটা মানুষের জীবনে কর্ম ডিপেন্ড করছে কিন্তু শনির উপর। এবং যদি কারো জন্মছকে আমাদের প্রত্যেকেরই হরোস্কোপে শনি হচ্ছে একটা মেইন প্ল্যানেট। আমরা যেমন প্রত্যেকটা গ্রহর কিছু না কিছু আমাদের জীবনের একটা পার্ট থাকে, একটা রোল থাকে। শনির কিন্তু একটা বিশাল রোল রয়েছে লাইফের। এবং তুমি জীবনে কতটা সাকসেস পাবে, তুমি কোন কাজটা করলে তোমার সাকসেস হবে, কাজের টাইপটা কি হবে। এবং অনেকে আছে দেখবে যে খুব অল্প কাজ করে সাকসেস পাচ্ছে, আবার অনেকে প্রচুর পরিশ্রম করছে, এফার্ট দিচ্ছে, কিন্তু তার সাকসেসটা কম আসছে। এবং তোমার জবটা, তুমি যে কাজটা করছো সেটা কতটা লেভারিয়াস হবে সেটাও ডিপেন্ড করছে কিন্তু শনির উপর। সুতরাং আমাদের প্রত্যেকেরই জন্মছকে মানে প্রত্যেকটা মানুষের জীবনে শনির ভালো থাকার ভূমিকাটা কিন্তু দরকার। যদি কারোর হরোস্কোপে শনি ভালো থাকে সে কিন্তু সত্যি রাজা, এবং তার লাইফের কিন্তু ডেভেলপমেন্ট আসবেই। তোমার হয়তো হরোস্কোপে শনি এমন একটা পজিশনে ছিল স্নেহা, যে পজিশনটা কিন্তু তোমাকে জীবনে অনেক কিছু শনি দিতে পারতো, কিন্তু হয়তো শনির পাওয়ার কম। তোমার জন্মছকে ডেফিনেটলি শনির পাওয়ার কম, যার জন্য নীলাটাকে দিয়ে ওটাকে বুস্ট করা হয়েছে। ফলে তুমি কিন্তু মানে নীলাটা পড়ার পরে তারপরে তুমি অনেক বেটার কাজ পেয়েছো। হ্যাঁ, অনেক বেটার কাজ পেয়েছো। হ্যাঁ, অবস্ট্রাকশন আসবে, কিন্তু নীলার পরে অনেকটাই মানে সুবর্ণলতা ধরো আমাকে প্রথম এরকম মানে পরিচিতি যেটাকে বলি আমরা সেভাবে, সেই পরিচিতিটা আমাকে সুবর্ণলতা দিচ্ছে। তারপরেই আমি জলরূপুর বলে সিরিয়াল করলাম, যেটা আমাকে খুব, যে সিরিয়ালটা এত জনপ্রিয় হলো, মানে আমার ক্যারেক্টারটাও এত জনপ্রিয় হলো, কিন্তু সেই থেকে আমি নীলা কখনো করিনি। জাস্ট সেই বাচ্চা হওয়ার পরে তখন নীলাটা আমার খোলা হয়েছিল, যখন অপারেশন হলো, মানে সিজার হলো। ওই সময় তো হসপিটালে বলতেও হয় যে হসপিটালে নীলাপুরে ঢোকাটা উচিত না, হসপিটালে না অনেক রকম ব্যাপার থাকে। যেমন আমি একটা জিনিস বলি, অনেকেই হয়তো জানে না, নীলাপুরে কিন্তু ড্রিঙ্ক করা উচিত না, নীলাপুরে হসপিটাল নার্সিংহোমে যাওয়া উচিত না, নীলাপুরে ক্রিমেশনস যাওয়া উচিত না, শ্মশান কবরস্থান এসব জায়গায় নীলাপুরে উচিত না যাওয়া। তো তোমার অপারেশনের সময় তুমি খুলে গেছো, এটা খুব ভালো হয়েছে। কারণ অনেক সময় ক্রিমেশন বা হসপিটাল নার্সিংহোমে গেলে নীলার পাওয়ারের অনেকটা কমে যেতে পারে। হ্যাঁ, অনেক রকম অঘটন ঘটতে পারে আর কি। তারপরে কি তুই নীলাটা পড়লি? আবার আমি এখনো পড়িনি, এবার পড়বো। এখন সেটা আমার একটু বড় হয়ে গেছে। আগে হলো সবকিছুতেই খোঁচা লেগে যাচ্ছে, সব আংটি ফাংটি সবই খুলে রেখেছিলাম, মানে শুধু নীলা বলে না, যে যা আংটি পড়তাম সবই খুলে রেখেছিলাম, মানে কোনো কাজের সূত্রে যেটুকু পড়তাম পুরো পরে খুলে রেখে দিতাম, কারণ পুরোটাই কোল ঘাসা ছিল ভীষণ, এই খোঁচা লাগছে, ওই লাগছে, সেই লাগছে। তা এবার এখন একটু বড় হয়েছে, এবার নীলাটাকে শোধন করানোও হয়েছে, বাট পড়া হবে। হ্যাঁ, নীলা শোধন করে পড়া উচিত, শোধন করে আর শনিবার দিন পড়বে, শনিবার দিনই পড়বে। এই যে পেশাদার জীবন থেকে একটু ব্যক্তিগত জীবনে যদি আমি যাই, একটু অনুপ্রবেশ করি, হয়তো গেলাম, ট্রেসপাস করলাম তোর অনুমতি নিয়ে, সেটা হচ্ছে যে হ্যাভ ইউ এভার ফেল্ট দ্যাট যে এই
মানে যে যে অবস্ট্রাকশনের কথা তুই বলছিলি পেশাদারি জীবনে, ব্যক্তিগত জীবনেও কি সেটা কখনো কখনো ঘটেছে? এবং সেখানে কি কখনো মনে হয়েছে যে তুই if you went to an astrologer or যে তোকে একটু গাইড করে দিতে পারবে তোর ভাগ্য নির্ধারণ সম্পর্কে? আমার যেটা হয়েছে আমার মেইনলি প্রফেশনাল দিক থেকেই হয়েছে। আচ্ছা। পার্সোনালি অতটা আমি মানে ওরকম ভাবে ভাবতামই না আর ভাবিও নি, কিন্তু যখনই এরকম প্রফেশনাল তোমার অবস্ট্রাকশন আসবে না তখন তো ওটা আমার জন্য যেন বেশি মনে হচ্ছে যে কেন হচ্ছে, মানে এটা আগেও আমার পড়াশোনার ক্ষেত্রে হয়েছে, স্কুল কলেজে হয়েছে, এখন এরকম হচ্ছে, কেন হচ্ছে। আর তুমি দেখবে যে আমাদের প্রফেশনে এরকম অনেকেই রয়েছেন যারা নিউমেরোলজি বা কালার থেরাপি বা অ্যাস্ট্রোলজি অনেকেই আছেন বিশ্বাস করেন, এবং যে কারণে এগুলো নিয়ে খুব আলোচনা হয়। অনেক মেকআপ রুমই থাকে যাতে এগুলো নিয়ে আলোচনা হয়, যে কালার থেরাপি নিয়ে আলোচনা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের কত ডিরেক্টর আছেন যারা কালার থেরাপি বিশ্বাস করেন না, জামা ওরকম রং মেপে মেপে মানে 7টা দিনে 7টা কালার রং ওরকম করে জামা। আমি এমন একজন ডিরেক্টরকে জানি যে মান্ডের ইয়েলো মানে ওই আর কি ইয়েলো এক জায়গায় সাজানো কালার হিসেবে ওয়ার্ড্রব সাজানো, কারণ উনি এক এক দিনে এক একটা রং পরেন। Oh, excellent. Yes, is color therapy a part of astrology also? Part of astrology. একটু বলবে এই যে আমরা যে স্টোনটা পড়ছি এটা হচ্ছে পার্মানেন্ট কালার থেরাপি। আমার হরোস্কোপে যে কালারটা আমার জন্য সুইটেবল, যে কালারটা আমার জন্য ফেভারেবল, লাকি, সেটারই কিন্তু আমরা স্টোনটা পড়ছি। ধরো তোমার হরোস্কোপ চাইছে যে তুমি একটু নীল রঙের কিছু পড়ো বা লাইট নীল কালার, সেটারই পার্মানেন্ট থেরাপি হচ্ছে তোমার স্টোন, যেমন তুমি নীলা পড়েছো। কালার থেরাপি হচ্ছে আমাদের জীবনে বিশাল বিশাল ভূমিকা রাখে। আচ্ছা। এবং আমরা যদি নিজের জোডিয়াক সাইন ওয়াইজ মানে 7টা দিনে যদি 7 রকম কালার পড়তে পারি যেটা আমাদের জন্য ফেভারেবল, তাহলে কিন্তু আমাদের জীবনের অনেক কাজই কিন্তু অনেকটা সুন্দরভাবে মিটতে পারে। আচ্ছা। অনেক কাজ, ধরো কোনো একটা অসপিসিয়াস ডে, তুমি একটা কোনো শুভ অনুষ্ঠানে যাচ্ছ, তুমি হয়তো কোথাও যাচ্ছ, তোমার কোনো একটা ভালো কাজ আছে, তুমি কোথাও একটা ইন্টারভিউ দিতে যাচ্ছ, তোমার কোনো একটা ধরো ভালো সিরিয়াল শুরু হচ্ছে, একটা কোনো ভালো ফিল্ম শুরু হচ্ছে, সেটার জন্য তুমি হয়তো কথা বলতে যাচ্ছ প্রডিউসারের সঙ্গে, তো তোমার মনে হলো যে আজকের দিনটা আমার অনেক কিছু ডিপেন্ড করছে লাইফে, তো আমি একটা আমার জোডিয়াক ওয়াইজ আমি একটা সুইটেবল কালার পরি, তো সেই হিসাবে তুমি সেই দিন কালারটা পরে গেলে দেখবে তোমার দিনটা ফেভার করবে, হবে। এবং তুমি যেটা চাইছো, তুমি হয়তো মনের মধ্যে একটা প্ল্যান বানিয়ে রেখেছো যে আমার এই এই জিনিসগুলো হলে ভালো হয়, ঠিক দেখবে তোমার প্ল্যান মাফিক কাজগুলো হচ্ছে। আচ্ছা, এটা আমার ক্ষেত্রে ব্লু তার মানে আমার জন্য খুব ভালো। হ্যাঁ, মানে তোমার জোডিয়াক কি আছে, তোমার জোডিয়াক সাইন কি? মানে ইংরেজিতে তো ইংরেজি মত অনুযায়ী জেমিনাই। জেমিনাই। আর বাংলায় ধনু। বাংলায় ধনু। তো ইংরেজিতে তোমার হচ্ছে জেমিনাই, বাংলায় ধনু। তুমি লাইট ইয়েলো কালার, লেমন কালার, গ্রিন, হোয়াইট আর রেড, এই কালারগুলো তুমি বেশি করে ইউজ করবে। টাচউড আমি এইগুলো খুবই পড়ি, আমি ট্রুলি ভীষণ হোয়াইট পড়ি, আমি ভীষণ ইয়েলো পড়ি। তোমার তো সমস্ত রকম কালারস তোমার জন্য যাবে সুজয়, তুমি এমন একটা প্রফেশনে রয়েছো, তোমার হয়তো ব্ল্যাকটা ফেভারিট কালার, কিন্তু তোমার তো আমি জানি জোডিয়াক সাইন কি, সেই অনুযায়ী তোমার খুব ভালো চলবে ক্রিম কালার, হোয়াইট কালার, রেড, তারপরে পার্পল, ব্লু, এই কালারগুলো তুমি বেশি করে ইউজ করো। রেড, পার্পল, ব্লু। শুনছেন তো আপনারা সকলে, দেখছেনও যে কালার থেরাপি ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট পার্ট। আর কালার থেরাপি খুব সায়েন্টিফিক একটা মোড অফ ডিডিউসিং ইউর ফিউচার, মানে ভাগ্য নির্ধারণের ক্ষেত্রে এবং জীবন যাপনের ক্ষেত্রেও কিন্তু কালার থেরাপির একটা ভূমিকা আছে। থ্যাংক ইউ ফর এনলাইটনিং আস সোহিনী। একটা কথা আমার খুব জানতে ইচ্ছে করে তোমার কাছে, বিশেষ করে যে এই যে 2024-এর তুমি বললে যে স্যাটার্ন একটা কর্মফল, মানে কর্ম কারক, এবং অনেস্টলি কাজ করলে হয়তো কিছুটা এগোবে, মানুষ এগোবে। যারা অনেস্টলি কাজ করছে 2024 তাদের কিন্তু এই বছরটা অনেক কিছু দেবে, কিন্তু যারা ডিসঅনেস্ট প্রচন্ড তাদের জন্য 2024 অনেক পানিশমেন্ট অপেক্ষা করছে। আর 2024-এ তোমার এই যে আমাদের গাজার যুদ্ধটা, কত মানুষ মারা গেল, 2024-এ কি তোমার মনে হয় 2024-এও যুদ্ধ আছে, একটা দেশের সঙ্গে একটা দেশের যুদ্ধ, ইলেকশন হবে, ইলেকশনের রেজাল্ট খুব অদ্ভুত ধরনের বেরোতে পারে, মানে আমরা যেটা ভাবছি যে এটা হবে বা ওটা হবে সেটা নাও হতে পারে। 2024-এ অনেক সাডেন ডেথ আছে, হঠাৎ হঠাৎ করে অনেক ইয়াং জেনারেশন, এবং
যাদের একটু এজেড, কারণ শনি যেহেতু আমরা বলি যে একটু এজেড প্ল্যানেট, সেহেতু এজেড যারা রয়েছেন মানুষজন তাদেরকেও শারীরিক ব্যাপারে ভেরি কেয়ারফুল থাকতে হবে। হঠাৎ হঠাৎ করে কোনো হেলথ প্রবলেম আসতে পারে। 2024-এ এই বছরটা স্নেহা অনেক কিছুই লাইফের আছে, মানে ধরো যেমন অনেক মানুষের নতুন কর্মযোগ আছে, খুব ভালো সার্ভিস যোগ আছে, বিশেষ করে যারা ফরেন কান্ট্রিতে গিয়ে কাজ করতে চাইছে তাদের জন্য 2024 খুব ভালো। এবং যারা শনির রাশিতে জন্ম, যেমন ধরো ক্যাপ্রিকন বা কুম্ভ, অ্যাকোয়ারিয়াস, না শনির রাশি হচ্ছে মকর এবং কুম্ভ, আচ্ছা, মানে ক্যাপ্রিকন এবং অ্যাকোয়ারিয়াস, এতে যাদের জন্ম তাদের জীবনে কিছু ডেভেলপমেন্ট গ্রোথ আছে এই বছর, যদিও শনি 7.5-এর আওতায় পড়ছে, এনিওয়ে তবুও কিছু ভালো ফল পাবে। তেমনি বৃষ রাশি, মিথুন রাশি, কন্যা রাশি, তুলা রাশি, এদের জন্য কিন্তু 2024 খুব একটা খারাপ যাবে না, বিশেষ করে কেরিয়ারের দিক থেকে বলো, ফাইন্যান্সিয়ালি বলো, বিজনেস ওয়াইজ যথেষ্ট ভালো হবে। কিন্তু এই বছরটা একটু কেয়ারফুল থাকতে হবে হেলথের ব্যাপারে, শারীরিক ব্যাপারে একটু সাবধানে থাকতে হবে। সাডেন হেলথ ডাউন হতে পারে, কোনো অপারেশন হতে পারে, সাডেন অ্যাক্সিডেন্ট হতে পারে। আর যারা একটু বয়োজ্যেষ্ঠ এজেড লোকজন তাদেরও শারীরিক ব্যাপারে একটু টেক কেয়ার করতে হবে। আর তোমার যেটা প্রশ্ন ছিল সুজয়, যুদ্ধ অব্যাহত থাকবে, থামাথামির কোনো ইয়ে নেই। এবং এবছর ভোটও হবে, খুব হিংসাত্মক ভোট হবে প্রত্যেকটা, মানে যে সমস্ত কান্ট্রিতে ভোট রয়েছে তাদের। তো এই বছরটা সবাইকেই খুব সাবধানে থাকতে হবে, কারণ যেহেতু এটা জাজমেন্টাল ইয়ার শনির, আর যদিও শনিকে বলা হয় মৃত্যুকারক গ্রহ, যে কারণের জন্য যুদ্ধে অনেক লোকের প্রাণহানি, বন্যা, এবছর প্রচণ্ড বন্যা, খরা, সমস্ত মানে সব কিছুই এক্সট্রিম লেভেলে হওয়ার চান্স আছে 2024-এ। মানে প্রাকৃতিক দুর্যোগ, তুমি প্রাকৃতিক, হ্যাঁ, ন্যাচারাল প্রবলেম, ন্যাচারাল ডিজাস্টারস যেগুলো হ্যাঁ, বলে। ন্যাচারাল ডিজাস্টার। আর যাদের তুমি বলছো যে শনির বছর, শনি will control your planetary positions in a হ্যাঁ, good মানে way. এই বছর ডিপেন্ড করছে সত্যি অনেস্টলি বলতে, যেমন ধরো 8 সংখ্যায় কারোর জন্ম হয়েছে, আচ্ছা। তাদের জন্য এই বছরটা খারাপ না। যাদের 6 সংখ্যা জন্ম, নাম্বার 6, তাদের জন্য এই বছরটা খুব একটা খারাপ যাবে না। যারা নাম্বার 4 এর আন্ডারে আছে তাদের জন্য খুব একটা খারাপ যাবে না। নাম্বার মিলিয়ে যোগফলটা না, এটা হচ্ছে তোমার পুরো, মানে তুমি কোন ডেটে জন্মেছো, তোমার মান্থ অ্যান্ড ইয়ার, মানে ডেট, মান্থ, ইয়ার তিনটে ক্যালকুলেট করে লাস্ট কাউন্টিং নাম্বার যেটা আসবে সেটার হচ্ছে তোমার টোটাল নাম্বার। আচ্ছা, সেই হিসাবে তোমার 4 আসতে হবে, 6 আসতে হবে, অথবা 8 আসতে হবে। তো যাদের 4 নাম্বারে জন্ম, মানে 4 সংখ্যার জাতক, যারা 6 সংখ্যার জাতক, যারা 8 সংখ্যার জাতক, তাদের কিন্তু এই বছরটা কিছুটা হলেও ভালো যাবে। আচ্ছা, আর যেহেতু স্নেহা আমাদের সঙ্গে রয়েছে আজকে এবং আমরা জানলাম যে ধনু রাশি ওর, তুমি তোমার কি প্রেডিকশন ধনু রাশির এই বছরটা নিয়ে একটু যদি বলো যে 24 কিরকম যাবে? দেখো 2024 স্নেহা, মানে ধনু রাশির জন্য এই বছরটা মানে খুব যে একটা খারাপ তা যাবে না, তবে অবস্ট্রাকশন আসবে কেরিয়ারের ক্ষেত্রে, মানে তোমার কাজ আসবে, তুমি যে কোনো কাজ, যারা ধনুরাশির জাতক জাতিকা, যে কোনো কাজ চলবে সব কিছু, কিন্তু কোনো একটা কাজ তুমি কনফার্ম যে তোমার হবেই, সেটাই হয়তো তোমার বাধা পড়ে গেল। মানে হাতের কাছে কাজ এসেও চলে যেতে পারে, কারণ ধনুরাশির, আমি যদি রাশি থেকে দেখি তাহলে রাশির 10th হাউসে কিন্তু এখন কেতু অবস্থান করে আছে, যার জন্য প্রত্যেকটা কাজে একটু অবস্ট্রাকশন, বাধা থাকবে। প্লাস তোমাকে এই বছরটা একটু মেন্টালি ভাবে মাঝে মধ্যে আপসেট থাকতে পারো। তোমার যারা খুব ক্লোজ, যারা তোমার সারাউন্ডিং রয়েছে, তাদের সঙ্গে হঠাৎ তোমার সম্পর্কটা একটু খারাপ হতে পারে, মানে হঠাৎ মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হতে পারে, এই প্রবলেমসগুলো আসবে। তবে মানিটারি ফ্লো ঠিক থাকবে, অসুবিধার কিছু নেই। মানে আমি বলবো না যে যেটা এক্সট্রিম হতে পারতো সেটা হয়তো হবে না, বাট একটা ব্যালেন্স থাকবে। হ্যাঁ, সেটাই ইম্পর্টেন্ট, সেটা দরকার। আমার মনে হয় প্রত্যেকটা মানুষের জীবনে এক্সট্রিম না হলেও কিন্তু ভারসাম্যটা থাকা দরকার, ব্যালেন্স থাকাটা দরকার। আর ম্যাডাম, বৃশ্চিক রাশি সম্পর্কে আপনার কি, আমার মতো বৃশ্চিক রাশির অনেকেই শুনছে, সুতরাং তারাও ইন্টারেস্টেড হতে পারে। বৃশ্চিক রাশির 2024 খুব যে একটা খারাপ যাবে সুজয় তা না, প্রচুর নতুন কাজের সুযোগ আছে, অর্থ সমাগম, হ্যাঁ অর্থ সমাগম রয়েছে,
তবে শারীরিক ব্যাপারে একটু কেয়ারফুল থাকতে হবে। হেলথের ব্যাপারে 2024টা বৃশ্চিক রাশির জন্য খুব একটা ভালো না। আর মানে অর্থের দিক থেকে, কর্মের দিক থেকে এগুলো কিন্তু ঠিক আছে, অসুবিধা নেই। রাইট। আর তুমি এক্ষুনি বলছিলে যে নাম্বার, তোর বার্থ ডেট কি? আমার 13 জুন 87। 13th জুন 87, তার মানে হচ্ছে 4 and 6 10 এবং 8 হচ্ছে 18 এবং 7, তার মানে তোমার হচ্ছে 25, টোটাল নাও কাউন্টিং নাম্বার 7। তো 7 হচ্ছে অ্যাকচুয়ালি আমরা কেতুর নাম্বার বলি, তো 7 এর সঙ্গে 8টা খুব একটা ম্যাচ করে না, তো যে কারণের জন্য এই বছরটা তোমার খারাপ যাবে না স্নেহা। এবং প্রথমেই বলি যে আমরা যদি ভগবানের উপর যদি আমরা বিশ্বাস রাখি এবং সব সময় আমরা পেরেন্টসকে শ্রদ্ধা করি, বাড়ির বড়জনের উপর মানে আমাদের শ্রদ্ধা থাকে, ভালোবাসা থাকে, অনেক খারাপ জিনিসও কেটে যায়। এবং তোমার এই বছরটা যে খুব খারাপ যাবে তাও কিন্তু না, হয়তো আনএক্সপেক্টেড কিছু ভালো কাজের সুযোগ আসতে পারে তোমার। আচ্ছা, এটা ভালো। মানে ওর যে সংখ্যাটা বললো নাম্বার 7, তাতে 2024-এ আনএক্সপেক্টেড মানে গেনার হওয়ার একটা চান্স রয়েছে। আচ্ছা, আর আমার তো 10 12 1977, তা আমার টোটাল নাম্বার কি? তোমার টোটাল নাম্বার হচ্ছে 10 and 12, তোমার হচ্ছে নাম্বার 4 আর নাম্বার 1, নাম্বার 5 আর 7 হচ্ছে 12 and 7 হচ্ছে 19, তোমার নাম্বার টোটাল কাউন্টিং নাম্বার 1। তো 1 এর সঙ্গে 8টাও কিন্তু খুব একটা ম্যাচ করে না, কারণ নাম্বার 1 এর যিনি প্রতিনিধিত্ব করেন তিনি হচ্ছেন রবি, নাম্বার 1 মানে হচ্ছে রবির নাম্বার, আর শনি 2024। সুতরাং এই বছরটা তোমার প্রত্যেকটা কাজের ক্ষেত্রে সুজয় দেখবে ঠিক বছরের শেষে গিয়ে বলবে সোহিনী তুমি আমার খুব ভালো বন্ধু, তুমি যা বলেছিলে তাই হয়েছে, কাজ আসছে, কিন্তু আবার কোনো ক্ষেত্রে কিছু বাধাও তোমাকে ফেস করতে হবে। কিছু মানুষজনের সঙ্গে তোমার সাডেন রিলেশনশিপ কাট অফ হতে পারে, যাদেরকে হয়তো তুমি অনেক দিন চেনো, যাদের হয়েই থাকে, এটা হয়ে থাকে। কিন্তু তোমাকে যেটা করতে হবে, এটা তো আমাদের লাইফে ন্যাচারাল, হ্যাঁ এগুলো হবেই, কমন। আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে কখনো প্লেজার আছে এবং কখনো পেন আছে, এটা নিয়ে আমাদের লাইফ। তো 2024 1 জন্য খুব যে একটা খারাপ তা না। আর আমি একটা জিনিস বলবো যে দিনের শেষে গিয়ে আমি বলবো যে 2024-এ কিরকম যাবে সেটা কিন্তু ডিপেন্ড করছে তোমার হরোস্কোপ, ইন্ডিভিজুয়াল হরোস্কোপ। এটা আমি বিভিন্ন টিভি প্রোগ্রামেও বলে থাকি, আমার জার্নাল বেরোয়, বিভিন্ন বই লেখালেখি করে প্রত্যেকটা ক্ষেত্রে আমি বলি, যদি ইন্ডিভিজুয়াল হরোস্কোপ তোমার এই বছর সাপোর্টিভ থাকে তাহলে 2024 তোমার কোনো প্রবলেম করতে পারবে না। আচ্ছা, ডিপেন্ড করছে তোমার হরোস্কোপ কি বলছে, তোমার এই সময় মহাদশা কি যাচ্ছে, মেইন পিরিয়ডের উপর সবকিছু ডিপেন্ড করছে। সুতরাং এটা নিয়ে টেনশনের রাইট। একটা বড় প্রশ্নে যাব, মানে প্রশ্ন মানে এটা নাগরিক হিসেবে, একজন বিশ্ব নাগরিক হিসেবে, এই যে যুদ্ধের কথা তুমি বললে, আমি তো ইলেকশনস এর সম্পর্কে কথা বলার মতো যোগ্যতাই আমার নেই, বিকজ আই হ্যাভ অলমোস্ট লস্ট অল হোপ ইন দ্য পলিটিক্স অফ দিস কান্ট্রি। কিন্তু যুদ্ধের পেছনে তো একটা ঘোরতর রাজনীতি আছে, সেই রাজনীতির জায়গায়ও যদি না যাই, তুমি যে বললে যে যুদ্ধ লাগবেই, এবছর তুমি জানো, মানে আগের বছর আর কি 2023-এ, এটা একটা বড় প্রশ্ন, কারণ আমার যেটা বারবার করে মনে হয় যে দুটো দেশ যখন লড়াই করে সবথেকে ক্ষতিগ্রস্ত হয় সাধারণ মানুষ, প্রাণহানি, অর্থহানি, হ্যাঁ এবং সামরিক ক্ষতি সবকিছু। 2023 সালে গাজার একটা মানে ওই মানে বাচ্চা ছেলেমেয়েরা সবাই মারা গেল, মানে একটা একাডেমিক ইয়ার সব শেষ, মানে তার একাডেমিক ইয়ার শুরু করতে পারলো না। এইগুলো কি কোনোভাবেই কন্ট্রোল করা যায় না সুজনি? তোমার কি মনে হয়, তোমার বিদ্যা কি বলে, কিভাবে? আমার বিদ্যা বলে, দেখো প্রথম কথা হচ্ছে যে আমাদের বিদ্যা আমরা প্রেডিক্ট করতে পারি, একটা ইন্ডিভিজুয়াল পারসন তার লাইফটাকে অনেকটাই আমরা চেঞ্জ করতে পারি। আমরা বলবো না, আমাদের শাস্ত্র পারে, আমাদের শাস্ত্র পারে, বিদ্যাটা পারে, সায়েন্সটা পারে। কিন্তু একটা দেশ, সেখানে কিন্তু একটা মানুষ না, ইন্ডিভিজুয়াল কেউ না।
সেখানে প্রচুর সংখ্যা মানুষকে নিয়ে একটা দেশ তৈরি হচ্ছে, এবং যারা যুদ্ধটা করছে একটা পলিটিক্স, সেখানে হয়তো দেখা যাচ্ছে যে মানে হয়তো মিনিমাম সেখানে 150-200 জন পলিটিশিয়ান রয়েছেন যারা ডিসাইড করে যুদ্ধটা শুরু করছে। সুতরাং তারা আমার এই বছরটা দেশের কি যাবে এবং আমার দেশের ভবিষ্যৎ কি হবে, আমার দেশের নাগরিকরা কেমন থাকবে, সেই সময়টা তারা কিন্তু সেটা ভাবনা চিন্তা করে না। একটা যুদ্ধ মানে তো প্রাণহানি, এবং একজন খুব বাচ্চাও মৃত্যু হচ্ছে, একজন মিডিয়াম এজ তারও মৃত্যু হচ্ছে, আবার একটা পূর্ণ এজ সেরকম মানুষেরও মৃত্যু হচ্ছে। মৃত্যু কখনোই এই সভ্যতার যুগে এসে কাম্য নয়। অর্থ ক্ষতি, মৃত্যু, দেশের ক্ষতি, এগুলো হচ্ছে। সুতরাং তুমি হয়তো আগের থেকে প্রেডিক্ট করতে পারো যে এই কান্ট্রির সঙ্গে এই কান্ট্রির যুদ্ধ লাগতে পারে, কিন্তু সেটা আমরা কখনোই প্রেডিক্ট করব না, কারণ আমাদের কাম্য না যে যুদ্ধ লাগুক। কিন্তু হ্যাঁ, 2024 নির্দেশ করছে যে কোনো একটা দেশের সঙ্গে কোনো একটা দেশের যুদ্ধ হতে পারে, কিন্তু সেখানে অ্যাস্ট্রোলজি সেখানে কিছু যদি বলেও কোনো দেশ তো শুনবে না, সেই তো, তাই না? যারা পলিটিশিয়ান রয়েছে তারা তো শুনবে না। আমরা হয়তো একটা মানুষের ইন্ডিভিজুয়াল এক একটা মানুষের লাইফটাকে আমরা ঠিক করতে পারবো, কিন্তু পুরো দেশ যারা ডিসাইড করে যুদ্ধটা করাচ্ছে, সেই যে একটা গোষ্ঠীর সংখ্যা, সেই গোষ্ঠীর সংখ্যাকে তো আমরা ঠিক করতে পারবো না। তারা তো দে আর ভেরি অর্থোডক্স, তারা যেটা মনে করবে সেটাই করবে, কারণ যুদ্ধ করার মতো পরিস্থিতিতে তখনও একটা দেশ যায় যখন অনেক কিছু তাদের সমস্যা থাকে, এইটাকে তো কন্ট্রোল করা পসিবল নয়। আমরা আগের থেকে প্রেডিক্ট করতে পারবো এবং আলটিমেট কোন দেশ জিতবে, কে উইনার হবে সেটা আমরা বলতে পারবো, কিন্তু তাদেরকে কন্ট্রোল করতে পারবো না। কিন্তু একটা ইন্ডিভিজুয়াল মানুষের লাইফের উপর অ্যাস্ট্রোলজি কিন্তু 99% এফেক্টিভ, এবং একটা মানুষের যদি প্রপার বিচার হয়, সঠিক বিচার হয়, সেই ক্ষেত্রে তুমি কিন্তু একটা মানুষের, আমি 99 যদি নাও ধরি, অন্তত 90% তুমি চেঞ্জ করতে পারো বা প্রোটেকশন দিতে পারো, কিন্তু দেশকে তো সম্ভব হবে না, সেখানে অনেকটা লোকজন যুক্ত রয়েছে। আর স্নেহার ক্ষেত্রে ইউ জাস্ট হ্যাড আ বেবি, হ্যাঁ, তো আমার 2021 কংগ্রেচুলেশন, মেনি মনি কংগ্রেচুলেশন। বড়ই হয়ে গেল মোটামুটি, মানে বড় হয়ে গেল, মানে এখন মনে হচ্ছে বিরাট বড় হয়ে গেছে, যে পোকা চিংড়ি মাছ থেকে কতটুকুন বয়স লাগছে। ওর 3 হবে ফেব্রুয়ারি। ও আচ্ছা, সেটা এখনো ছোট। হ্যাঁ, ওর 2021-এ জন্ম। ওর অদ্ভুত হয়, আমরা এরকম একটুখানি দেখেছিলাম যে কি সময় এখন দেখে তো, সিজারিয়ান বেবি হলে অনেকেই দেখে অমুক বার সময় ইত্যাদি, কিন্তু আমার এমন লাস্ট মোমেন্টে একটা ক্রাইসিস হলো, যেখানে একদম ডাক্তার বললেন কিছু সময় ব্যাপার নেই, কালকেই করতে হবে না পরশুই করতে হবে, তুমি কোভিড চলছিল তখন, তুমি আজকেই কোভিড টেস্ট করাবে, কাল বাদে পরশুই করাতে হবে, সিজার করাতে হবে। এবার ঠিক আছে তাই হবে, তার মধ্যেও সময় দেখা হলো একটা, হ্যাঁ, যে সময়, কিন্তু সেখানেও বাধা পেলাম। জাস্ট আমি 11:30 উনি বলেছিলেন 1:30টার পর হবে আর কি, আমি 11:30 নাগাদ নামছি গাড়ি থেকে, তখনই বললেন এক্ষুনি হবে। মানে আমি না ঝড়ের মতো উপরে উঠে চলে গেলাম, পাটাপাট সব টেস্ট হয়ে গেল, সব চ্যানেল হয়ে গেল, চট করে বাচ্চা হয়ে গেল, মানে পুরো বিষয়টাই এরকম ভাবে হয়ে গেল। তাই আমি যে এত দিনক্ষণ দেখা, মানে কিছুই আলটিমেটলি আর মানে, তারপরে আমি ভাবলাম যে হ্যাঁ, এটা বোধহয় উপরওয়ালা যেখানে যেরকম ভাবে তাকে পাঠানো। একটা জিনিস আমি বলবো স্নেহা, তোমার এই কথাটা ধরে, যে এই যে মানে কে কবে জন্মাবে, অনেকেই কিন্তু ডিসাইড করে যে আমার, মানে আজকাল বাবা মারা এত অ্যাডভান্স যে তারা এখন বিভিন্ন ফরচুন টেলার মানে আমাদের কাছে আসেন, অ্যাস্ট্রোলজার্সদের কাছে, এবং তারা কিন্তু একটা মানে জানতে চান যে আমার সন্তান কোন দিনটা হতে পারে, কোন দিনটা শুভ হলে ভালো, হ্যাঁ হলে ভালো হয়, যে এই অনেকেই চায় পূর্ণিমার দিন, কিছু তিথি আছে যেমন পঞ্চমী তিথি, সপ্তমী তিথি, নবমী তিথি, একাদশী তিথি, এই তিথিতে বা এই ডেটে অনেকেই না 4 সংখ্যাটাকে অ্যাভয়েড করে, 8 সংখ্যাকে অ্যাভয়েড করে, কারণ 8 সংখ্যা জন্মানো মানে জীবনে বাধা এবং প্রচুর স্ট্রাগল করে তারপরে একটা পরিশ্রমের ফল আসে, একটু লেটে আসে, সবকিছুই 8 সংখ্যার একটু লেটে হয়। তো অনেকেই চায় যে এমন একটা সংখ্যায় জন্মাক যে সংখ্যাটা অনেক বেশি প্রোগ্রেসিভ, অনেক বেশি হেল্প করবে, স্মুথলি এগোবে লাইফে। তো কিন্তু আমি একটা জিনিস দেখেছি যে এই জিনিসটা করা উচিত না। আর দ্বিতীয়ত হচ্ছে যে আমি কাউকে হয়তো একটা ডেট বললাম, কিন্তু ঈশ্বর যদি লিখে থাকে তার আগের দিন হবে বা তার পরের দিন হবে, এই সময় হবে, তুমি কিন্তু আটকাতে পারবে না।
হয়তো দেখা গেল যে এমন একটা সিচুয়েশন ক্রিয়েট হলো যে কারণের জন্য তুমি কিন্তু বাধ্য হলে যে হয়তো আগের দিনই অপারেশন করিয়ে নিতে, আগের দিনই হয়ে গেল, বা যে টাইমটা প্রেডিকশন করা হলো তার হয়তো 2 ঘন্টা বাদে বা তার 2 ঘন্টা আগে। সুতরাং আমার মনে হয় এই যে জন্ম মৃত্যু এটাও কিন্তু ঈশ্বরেরই, সবকিছুই তার ইচ্ছা অনুযায়ী। আমরা যে বলি অলমাইটি, দেখলাম কি হলো, কিছুই হলো না, এত কিছু হয়তো কেউ প্ল্যান করে আছে যে তার বাচ্চা হবে 1 তারিখ, কিন্তু দেখা গেল 30th হয়ে গেল একদিন আগে। এমন লেবার পেন উঠলো হয়তো মাকে রাখাই গেল না। এটাও কিন্তু একটা জিনিস যে সব সময় মানে আমি আমার যে ইচ্ছা মতো জীবন চালিত করছি বা আমার সন্তান আসছে আমি ইচ্ছা মতো ডেটটা নিচ্ছি, সেটাও অনেক সময় কিন্তু পসিবল হয় না। আচ্ছা, আর আমাকে একটা কথা বলুন, আমার সংখ্যা অনুযায়ী হেলথ ওয়াইজ কেমন যাবে? তোমার 7 বললেন। হ্যাঁ, তোমার সংখ্যা অনুযায়ী দেখো, তুমি তো নিজেও বললে যে তুমি খুব ফুরফুরে, খুব ভালো থাকতে ভালোবাসো, কিন্তু হেলথ তোমাকে একটু ট্রাবল দেবে, একটু সামান্য হেলথ ট্রাবল দেবে। আচ্ছা, কিন্তু সেরকম মেজর কোনো ইস্যুস হবে না, কোনো সেরকম বড় কোনো প্রবলেম নেই, সামান্য ট্রাভেল দেবে তোমাকে। And you can fight back health with your spirit, any kind of health has আসলে এই একটা জায়গায় আমি খুব পৌঁছানোর চেষ্টা করছিলাম অনেকক্ষণ ধরে, আর খুব সুন্দর অভিযাত্রা হলো। আপনারা হয়তো খেয়াল করবেন যে আমরা অনেকগুলো পদ্ধতি, অনেকগুলো পরিক্রমা করলাম ভাগ্য নির্ধারণের ক্ষেত্রে, কিন্তু আপনারা অনেকেই জানেন বা অনেকেই জানেন না, হয়তো নক্ষত্রের খোঁজে যারা নিয়মিত দর্শক তারা জানেন যে সোহিনী লাইফ কোচ হিসেবেও কাজ করেন, এবং সেটা কিন্তু সেটার মধ্যেও একটা বিজ্ঞান আছে। সেই বিজ্ঞান সম্পর্কে নয় পরে অন্য কোনো দিন প্রশ্ন করা যাবে, কিন্তু what I'm very curious about, Sohini, and I want to ask you, ও একজন খুব সৃজনশীল মানুষ। আমি এক্ষেত্রে স্নেহাকে প্রতিনিধি হিসেবে ভাবছি, যে কোনো সৃজনশীল একজন শিল্পী হিসেবে। অ্যাজ এ লাইফ কোচ, এই যে সমস্ত বাধা বিপত্তি, শি হ্যাজ এ লিটল চাইল্ড। আমাদের কলকাতা শহরে শুধু না, আমাদের ভারতবর্ষেই একটু বিবাহিত পরিবার যারা অনেক বেশি গুরুত্ব দেন, যেসব শিল্পীরা বা অভিনেত্রীরা, তাদের কাজের ক্ষেত্রে একটা অন্তরায় হয়ে দাঁড়ায় এটাই। সরি, আমি সত্যি কথা বলি তো, আমি পরিষ্কার কথা বলতে পছন্দ করি। বাট দ্য ফ্যাক্ট ইজ, ও যখন একটু আগে একটা কথা বলছিল যে আমার ক্ষেত্রে আমি আমার পরিবারকে অনেক বেশি গুরুত্ব দিই, which is right. I mean, family comes first. মানে quoting Godfather আর কি, মানে বিখ্যাত লাইন Godfather. You are right. Absolutely, family comes first. কিন্তু আমার তোমার কাছে লাইফ কোচ হিসেবে খুব জানতে ইচ্ছে করে যে ওর যে কাজের পথটা, সেটা আরো কিভাবে মসৃণ হতে পারে, কিভাবে ও আরো ভালো কাজ করতে পারে, এবং ওর এই যে কনফ্লিক্টগুলো, পরিবার বন্ধুত্ব, এটা কিন্তু আমি অনেক সময় ফেস করেছি। কারণ আমি জানি আমার কাছে দুটোই গুরুত্বপূর্ণ। অবশ্য মা বেঁচে থাকতে বলতো যে ছেলে তো বেশিরভাগ সময় বাইরে থাকে, মানে হিজ লাইফ ইজ অল অ্যাবাউট ফ্রেন্ডস, হুইচ ইজ ট্রু। আমার মায়ের মৃত্যুর পর আমার জীবনটা অনেকটাই নির্ধারণ, মানে হ্যাঁ, মানে আমি আমার নির্ধারণটা আমি সবাইকে করতে দিই না, নির্ধারণটা নিজেই করি। অনেকটাই আমার গতিটা, আমার জীবনের গতিটা অনেকটাই, আমার যেসব বন্ধুদের আমি ওই 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 অধিকার বোধটা দিই যে তারা আমার গতিটা একটু নির্ধারণ করতে পারে, বা আমাকে একটা টেলিফোন করে বলতে পারে যে গোয়িং টু ফাস্ট, লেটস স্লো ডাউন সুইটহার্ট, এটা বলতে পারে, সেটা আমি সেই জায়গাটা দিতে পারি কাউকে একটা। কিন্তু তুমি অ্যাজ এ লাইফ কোচ এটাকে কিভাবে দেখো? মানে ওর, বিশেষ করে ও যদি একজন সৃজনশীল মানুষের প্রতিনিধি হিসেবে কথা বলে, যে তার জীবনটা, ওর জীবনটা এখন আফটার ফ্যামিলি, আফটার ম্যাটারনিটি, কিভাবে ও এগোবে, তোমার কি মনে হয়? এটা যদি তুমি একটু বলো। দেখো, আমার আজকে এমন একজনকে নিয়ে আমরা প্রোগ্রাম করছি, আমাদের নক্ষত্রের খোঁজে এমন একজন এসছেন যিনি একজন ভালো সিঙ্গার, গান করেন, এবং যে একজন ভালো অ্যাক্ট্রেস। আমি দিনের শেষে আমি প্রতিভা এবং কোয়ালিটিকে সম্মান দিই, এবং আমার মনে হয় ওর মধ্যে যদি কোয়ালিটি থাকে এবং ওর মধ্যে যদি প্রতিভা থাকে, তাহলে ও কিন্তু এগিয়ে যাবে।
এগিয়ে যাওয়া উচিত। এবং হ্যাঁ, তুমি যদি একজন লাইফ কোচ হিসাবে আমাকে বলো, আমি বলবো ওকে মাইন্ড স্টেডি রাখতে, এবং ও ফ্যামিলিকে ভালোবাসছে, এটা একটা খুব ভালো জিনিস, কারণ ও খুব ফ্যামিলি ওরিয়েন্টেড। কারণ আমার মনে হয় যে একটা মনুষ্য জীবন প্রাপ্তি হয়েছে আমাদের, সেটাকে খুব সুন্দরভাবে আমাদের চালিয়ে নিয়ে যাওয়া উচিত, এবং জীবনের সব কিছুকেই সুন্দরভাবে আনন্দ করা উচিত, ভোগ করা উচিত। ফ্যামিলির আনন্দটাও নেওয়া উচিত, তেমনি কর্মের আনন্দটাই নেওয়া উচিত। আমাদের জীবনে দুটোই কিন্তু মানে ইকুয়ালি বলতে পারো যে আমাদের জীবনে দুটোরই কিন্তু প্রাধান্য আছে লাইফে। একটা হচ্ছে ফ্যামিলির গুরুত্ব থাকা ডেফিনেটলি দরকার। সারা জীবন কাজ করে গেলাম, ফ্যামিলির কোনো কিছু বুঝলাম না, তারপরে আমার জীবন শেষ হয়ে গেল, সেটাও উচিত না। তো আমি একজন লাইফ কোচ হিসাবে ওকে এই কথা বলবো যে ওর মাইন্ড স্টেডি রাখতে, এবং ও প্রচন্ড স্টেডি মাইন্ডেড মেয়ে আমি জানি। দ্বিতীয়ত হচ্ছে যে ওর যে একদম ভীষণ সুন্দর অভিনয় করে। আমার কর্মব্যস্ততা প্রচুর, তার মধ্যেও আমি ওর কিছু অভিনয় দেখেছি, আমার ভীষণ ভালো লাগে। পার্সোনালি আমি ওকে খুব ভালো মানে খুব পছন্দ করি, এবং আমি চাইবো যে ওর জীবনের প্রচুর প্রচুর উন্নতি হোক। আর দ্বিতীয়ত হচ্ছে যে ও যেটাকে প্রাধান্য দিচ্ছে ওর ফ্যামিলিটাকে, আমি বলবো সেটা উচিত। কারণ ওর ফ্যামিলির হয়তো ওর বাবা মা, ওর হাজবেন্ড, ওর সন্তান, প্রত্যেকের কাছেই ওর গুরুত্ব রয়েছে, প্রত্যেকেই কিন্তু ওর প্রেজেন্সটা দরকার, এবং ওর কাছেও প্রত্যেকের গুরুত্ব আছে। সুতরাং আমরা তো জীবনে শুধু কর্ম নিয়ে বাঁচতে পারবো না, আমরা মানুষকে নিয়ে বাঁচি, তাই না? তো আমার মনে হয় দুটোরই দরকার ওর মধ্যে, যেটা ওর মধ্যে আছে। আরেকটা হচ্ছে যদি কারোর মধ্যে প্রতিভা থাকে, কোয়ালিটি থাকে, তার কিন্তু কখনো কাজের অভাব হবে না, সে কাজ করে বেরিয়ে যেতে পারবে। সে বিবাহিত না অবিবাহিত সেটা কিন্তু ম্যাটার করে না। এরপর তুমি যেটা প্রশ্ন করলে যে বাধা, অবস্ট্রাকশন, হ্যাঁ আমি সামাজিক বাধা পাচ্ছি, সেটাও কিন্তু এই ঘুরিয়ে ফিরিয়ে গ্রহগত কারণের জন্যই হয়। তো সেইটার জন্য আমার মনে হয় এটা ঠিক প্রপার প্ল্যাটফর্ম নয় আলোচনা করার, কারণ প্রত্যেকেরই একটা সিক্রেট ব্যাপার থাকে, পার্সোনাল ব্যাপার থাকে। তো ওর সঙ্গে আলাপ হয়ে গেল, কখনো নিশ্চয়ই ওর ইন্ডিভিজুয়াল আমি হরোস্কোপ স্টাডি করব, এবং তারপরে আমি ডেফিনেটলি ওকে কিছু অ্যাডভাইস দেবো, যেটাতে আশা করি যে ও লাইফটা আরো সুন্দর করতে পারবে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আজকে আমি যেটুকু তোমার কাছে জেনে গেলাম সেটাও তোমার খুব ভালো লাগলো, যে 2024 নিয়ে জানলাম, আমার কালার্স গুলো নিয়ে জানলাম। হ্যাঁ, কালার্স গুলো তুমি একটু মেনটেন করো, এবং দেখো এই কালার্স গুলো তুমি পড়তেও খুব ভালোবাসো। হ্যাঁ, আমি কিন্তু এমনিতেই পড়ি, আমি খুবই হোয়াইট পড়ি, আমি খুবই ইয়েলো পড়ি। এই কালারগুলোর জন্য খুব লাকি কালার। লাভলি। আমি এই এপিসোডটার পর ঠিক করেছি আমার বন্ধু মিতা বশিষ্ঠকে ফোন করে বলবো যে আমি তোর মতোই পাওয়ারফুল একজন অভিনেত্রীর পাশে বসে এতক্ষণ শো করলাম। আমার মানে অনেক সময় ওর অভিনয় দেখতে দেখতে মিতার কথা খুব মনে পড়ে, অ্যান্ড আই এম গ্ল্যাড দ্যাট I'll be able to tell her that. আমাদের আজকের এই যে নক্ষত্রের খোঁজে, সেখানে কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ দিক উঠে এলো। একজন সৃজনশীল মানুষ তার জীবন কোন দিকে নিয়ে যাবে, অন্তত সেটার একটা পথপ্রদর্শক হিসেবে আমরা সোহিনী শাস্ত্রীকে কিন্তু পাই। এই পথপ্রদর্শনটা কিন্তু ওই মানে প্রতারণার বাইরের একটা জগৎ, যেখানে মানুষ খুব প্রতারিত হয়, তারা বুঝতে পারে না কোন দিকে যাবে, কার দিকে যাবে, কাকে বিশ্বাস করবে, কার হাত ধরবে, অন্ধকার থেকে আলোর সন্ধানে নিয়ে যাবে কোন মানুষ তাকে। আমাদের গ্রিক ট্র্যাজেডি থেকে শুরু করে দৈনন্দিন জীবনযাত্রা আমরা সেরকমই একজন আলোময় মানুষের কাছে বারবার ফিরে যেতে চাই, বিশ্বাস করতে চাই তাকে। আজকের এই এপিসোড আমরা শেষ করব। আমি স্নেহাকে অনুরোধ করেছিলাম একটা গান করার জন্য, স্নেহার গান দিয়ে শেষ করব আজকের নক্ষত্রের খোঁজে। থ্যাংক ইউ। তার আগে দুজনকেই থ্যাংক ইউ। আমিও কিন্তু ইগারলি ওয়েটিং ফর ইওর মানে তোমার গান শোনার জন্য, তুমি একটা গান করো। তার আগে বলি যে আমার খুব ভালো লাগলো তোমাদের সঙ্গে কথা বলে। আর হ্যাঁ, ডেফিনেটলি এটা একটা সায়েন্স, এটা সম্পর্কে আমি অনেক কিছুই জানি না, কারণ আমার পড়াশোনা নেই, যে চর্চা বা পড়াশোনার মধ্যে থাকলে হয়। কিন্তু ওই কারণেই কেউ একটা বললে বা গাইড করলে আমি অবিশ্বাসও করবো, আমি করি না, কখনোই করিনি। তো সেই বিশ্বাস থেকে আমাকে যখন মা বিভিন্ন কিছু বলেছেন সেটাও ফলো করেছি, যখন নিজের মনে হয়েছে নিজেও ফলো করে আমি নীলাটা পড়তাম। তো আমি অবিশ্বাস একদমই রাখি না, কিন্তু হ্যাঁ যতটা পড়াশোনা বা যতটা চর্চার মধ্যে থাকলে এই বিষয় নিয়ে জানা যায়, সেটা তো আমাদের স্বাভাবিকভাবেই থাকে না, কিন্তু এই অনুষ্ঠানগুলো আমাদের সেইটা সম্পর্কে জানতে অনেকটা হেল্প করে, আলোকিত করে। এক্স্যাক্টলি। তার জন্য থ্যাংক ইউ। আর হ্যাঁ, তাহলে একটা গান। শ্যাম অঙ্গে অঙ্গ দিয়া
আছো রাধে ঘুমাইয়া, শ্যাম অঙ্গে অঙ্গ দিয়া, আছো রাধে ঘুমাইয়া, কুল কলঙ্কে ভয় কি তোমার নাই গো, জয় রাধে জাগো শ্যামের মন মোহিনী, বিনোদিনী রাই, রাই জাগো গো, জাগো শ্যামের মন মোহিনী, বিনোদিনী রাই। জেগে দেখো আর তো নিশি নাই গো, জয় রাধে জাগো শ্যামের মন মোহিনী, বিনোদিনী রাই, রাই জাগো গো, জাগো শ্যামের মন মোহিনী, বিনোদিনী রাই। আজকের এই নক্ষত্রের খোঁজের যে অভিযাত্রাটি আমরা সম্পূর্ণ করলাম, বা হয়তো খানিকটা অসম্পূর্ণই রাখলাম, জীবন তো সম্পূর্ণ হয় না সব কিছুতে দিয়েই আর কি, সেখানে অন্তত একটা দিকে আমরা এগোলাম যে একজন সৃজনশীল মানুষের পথ পরিক্রমাটা কেমন হবে, একজন পথপ্রদর্শক হিসেবে সোহিনী আমাদের যেটুকু বললেন, এবং এই যে ডক্টর সোহিনী শাস্ত্রীর লাইফ কোচ হিসেবে এই বিপুল পরিধি জ্ঞানের, সেটাও আমরা খানিকটা আঁচ পেলাম যে একজন শুধুমাত্র ভাগ্য নির্ধারণ করেন তার নয়, জীবনের অনেক অন্ধকার পথ থেকে আলোয় উত্তরণ করতে সাহায্য করেন। এইটা কিন্তু নক্ষত্রের খোঁজের একটা মূল বিশেষত্ব। এবং আপনারা যারা নক্ষত্রের খোঁজে দেখেন তারা জানেন যে আমরা যে নতুন পক্ষ, নতুন কাল, নতুন সময়, নতুন নক্ষত্রের খোঁজে বারবার অন্বেষণে বেরিয়ে পড়ি, আপনারাই আমাদের একমাত্র সহচর। আমাদের সঙ্গে থাকবেন এবং কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আপনাদের প্রশ্ন। নমস্কার।